সারা রাত দুশ্চিন্তায় ছটফট করে ভোরের দিকে বোধহয় একটু তন্দ্রার মতো এসেছিল মোরের। দরজায় ঘন ঘন করাঘাতের শব্দে চমকে জেগে উঠে বসলো বিছানায়। তখনও অন্ধকার রয়ে গেছে। মোম জেলে জিজ্ঞেস করলো, কে? দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ইন্টেনদেন্তে। গায়ে ইউনিফর্ম জ্যাকেট, পরনে পাজামা। তাড়াহুড়োয় বদলানোর সময় পাননি। পেছনে দাঁড়ানো ভ্যালদেজ, চুল উস্কো খুস্কো, চোখে ঘুম। জোর করে তাকে বিছানা থেকে তুলে আনা হয়েছে। বিস্মিত দৃষ্টিতে এদের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল ওমর, কি ব্যাপার? জবাব দিলেন পুলিশ অফিসার, আপনার বন্ধু সেনর। অনেক বেশি মদ খেয়েছিল কাল রাতে। ছেলে মানুষ তো সহ্য করতে পারেনি। মদ? ও মদ খায় না। টুলে পড়ে মাথায় আঘাত পেয়েছে। টুলে পড়েছে? তা কি করে সম্ভব? হঠাৎ হাত পা আড়ষ্ট হয়ে এলো ওমরের। আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, কেউ বাড়ি মারেনি তো? বেঁচে আছে? তা আছে, তবে আঘাতটা গুরুতর। বাড়ি মারার সম্ভাবনাটাও বাদ দিইনি আমরা। চোর ডাকাতের পাল্লায়ও পড়ে থাকতে পারে। একটা টাকাও নেই পকেটে। ও কোথায়? থানায়। এত বেশি লোক জখম হয় এখানে, ব্যথা পেয়ে বেহুশ হয়, তাদের জন্য আলাদা একটা ঘরই রাখতে হয়েছে আমাদের। একটা মেয়ে দেখতে পেয়ে আমার এক এজেন্ট থেকে বলেছে। একজন ল্যানারোর সাহায্যে ধরাধরি করে নিয়ে এসেছে এজেন্টে। ডাক্তার দেখিয়েছি। যখন বলল মরেনি, আপনাকে খবর দিতে এলাম। কোথায় পাওয়া গেছে ওকে? রাস্তায়। রাস্তার কোনখানে? মেইন রোডের শেষ মাথায়। আপনি কি দেখতে যাবেন? অবশ্যই, চলুন। তাড়াতাড়ি একটা জ্যাকেট গায়ে দিয়ে জুতো পরে দুজনের সঙ্গে নিচে নেমে এলো ওমর। ভ্যালদেজ বলল, কফি তৈরি করে আনছে, খেয়ে যেতে। অপেক্ষা করতে রাজি হলো না ওমর। কয়েক মিনিটের মধ্যে ইন্টেনডেন্টের সঙ্গে ছোট্ট একটা বন্ধ ঘরে এসে ঢুকলো সে। ময়লা ম্যাট্রেসের ওপর উঠে বসেছে কিশোর। ছাই হয়ে গেছে মুখ, মাথায় ব্যান্ডেজ, হাতে আর মুখে শত শত লাল দাগ, সব মশার কামড়। অচেতন অবস্থায় পেয়ে মনের সুখে কামড়িয়েছে। চোখের দৃষ্টি ঘোলাটে। ওদেরকে দেখে মলিন হাসি হাসলো। ওর পাশে গিয়ে বসলো ওমর। কথা বলার দরকার নেই, সব পরে শুনবো। পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, হোটেলের বিছানায় এর চেয়ে আরামে থাকবে, নিয়ে যাব? নিশ্চয়ই, এখানে থেকে কষ্ট করে লাভ কি? জখম কতটা খারাপ? ডাক্তার কি বললেন? ভালোই জখম, শুকাতে সময় লাগবে। তা মেয়েটাকে যে ওকে রাস্তায় পড়ে থাকতে দেখলো? এদিত। ভুরু কুচকে গেল ওমরের। ভ্যালদেজ হোটেলের রিসেপশনিস্ট? হ্যাঁ, আপনি বসুন, ওকে নিয়ে যেতে সাহায্য করার জন্য লোক পাঠাচ্ছি। বেরিয়ে গেলেন ইন্টেনডেন্টে। কয়েক মিনিট পর সঙ্গে দুজন পুলিশ নিয়ে আবার ঢুকলেন। ঘুম থেকে ডেকে তোলা হয়েছে। ওদের সাহায্যে কিশোরকে হোটেলে বয়ে নিয়ে এলো ওমর। কাপড় বদলে পাজামা আর শার্ট পরিয়ে দিল। কফি নিয়ে এলো ভ্যালদেজ। ট্রে নামিয়ে দিয়ে চলে গেল। ওমরের দিকে তাকিয়ে আচমকা প্রশ্ন করলেন ইন্টেনডেন্টে, আপনার কোনটা মনে হয়? পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে, না বাড়ি মেরেছে? বাড়ি মেরেছে। লোকটাকে খুঁজে বের করবই আমি। আর চোখে ওমরের দিকে তাকালেন অফিসার। এখানে আপনাদের কোনো শত্রু নেই তো? জবাব দেওয়ার আগে দ্বিধা করলো ওমর। কথা আদায় করার সুযোগটা ছাড়লো না। ভ্যালেন্টিন নামে একটা লোকের সঙ্গে সামান্য গন্ডগোল হয়েছে। নিশ্চয়ই চেনেন তাকে আপনি। এক মুহূর্ত ভাবলেন ইন্টেনডেন্টে, মাথা নাড়লেন। মনে করতে পারছি না। কি নিয়ে গোলমাল হয়েছে তার সঙ্গে? এখানে না, আমেরিকায় থাকতে হয়েছে। শেষ খবর যা পেয়েছি, সে নাকি ক্রুজওয়ারতে চলে এসেছে। চিন্তিত ভঙ্গিতে আবার মাথা নাড়লেন ইন্টেনডেন্টে। কই না তো। এলে আপনার মনে থাকতো? নিশ্চয়ই থাকতো। মনে রাখাই আমার কাজ। বাইরের কেউ এলে কাগজপত্রে সিল দিয়ে নিয়ে গেলে মনে থাকতোই। ও বাইরের কেউ নয়, এদেশি। তাহলে আর দেখবো কি করে? এই দেশের নাগরিক হলে তো কাগজ সিল মারাতে আসতে হবে না আমার কাছে। কিশোর সুস্থ হলে তার জবানবন্দি নিতে আসবেন বলে দুই সহকারীকে নিয়ে চলে গেলেন অফিসার। গরম পানিতে কাপড় ভিজিয়ে কিশোরের গায়ের মশার কামড়গুলো তুলে দিল ওমর। কফি খাওয়ালো। এখন কথা বলো না। অনেকটা সুস্থ লাগছে, তবু ঘুমাও। পারবো না।
মাথায় যা ব্যথা, মনে হচ্ছে জখমটা খুলছে আর বন্ধ হচ্ছে, ঘুম আসবে না। মেরেই ফেলতে চেয়েছিল নাকি কে জানে। কে, দেখেছো নাকি? না, চেহারা দেখিনি। অনুমানও করতে পারছো না? না। রাস্তায় কাউকে দেখোনি? কোন রাস্তায়? মেইন রোডে। ঘটনাটা মেইন রোডে ঘটেনি, আমি তখন বনের মধ্যে ছিলাম। নিশ্চয়ই বেহুশ করে মেইন রোডে এনে ফেলে গেছে। ঘটনাটা কি ঘটেছে জানালো কিশোর। ওমর জিজ্ঞেস করলো, কটা বাজে তখন বলতে পারো? এই 12টা হবে, ঘড়ি দেখিনি। হুম, আনমনে মাথা ধরালো ওমর। তুমি বেরিয়ে যাওয়ার পরপরই নেলসন আর তার দোস্তও বেরিয়ে গিয়েছিল। পিছু নিতে উঠলাম। এই সময় বারের মধ্যে ল্যানারোরা মারামারি বাঁধিয়ে দিল। বেরোতে দেরি হয়ে গেল আমার। বেরিয়ে দেখি নেলসনরা গায়েব। এমনও হতে পারে নেলসন তোমার পিছু নিয়েছিল, সেই বাড়ি মেরে বেহুশ করেছে। তা পারে। নিচে ছুটে চিমটি কাটল একবার কিশোর। যদি আমাদের মতো ভ্যালেন্টির পিছু সেও নিয়ে থাকে, ফর্মুলাগুলো যদি সেও চায়, আমাদের বসিয়ে দিতে পারলে ঝামেলা অনেক কমে যাবে তার। তা ঠিক। কিছুক্ষণ চিন্তা করে নিয়ে ওমর বলল, কাল রাতে তোমার পিছু নেওয়ার সম্ভাবনা যে 3 জনের, তারা হলো নেলসন, তার সঙ্গের দাঁত পড়া লোকটা এবং ভ্যালেন্সিয়া। তোমাকে বাড়ি মারার ব্যাপারে ভ্যালেন্সিয়াকে সন্দেহের বাইরে রাখা যায়, কারণ তার কোনো স্বার্থ দেখতে পাচ্ছি না। দাঁত পড়া লোকটা টাকা খেয়ে নেলসনের হয়ে কাজটা করে দিতে পারে, কিংবা নেলসন নিজেই এই কাজ করেছে। একটা ব্যাপারে আমি শিওর, তোমার পকেট থেকে টাকা সরিয়ে ঘটনাটাকে সাধারণ ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসলে ডাকাতি নয় এটা। এখন আরেকভাবে চিন্তা করে দেখা যাক, ভ্যালেন্সিয়া কি এমন কথা বলেছে প্যাসিয়ানোকে যে শোনার সঙ্গে সঙ্গে ঘরে চলে গেল সে? সেটা তো আমিও ভাবছি। এমন হয়নি তো যে তোমাকে লুকিয়ে প্যাসিয়ানোর বাড়িতে চোখ রাখতে দেখেছে ভ্যালেন্সিয়া, সেটা জানিয়েছে প্যাসিয়ানোকে। প্যাসিয়ানো তখন তার চাকরকে পাঠিয়েছে তোমাকে পিটিয়ে বেহুশ করার জন্যে। হতে পারে না? করতে পারে। তবে আমি যতক্ষণ ছিলাম কোনো চাকরকে বেরোতে দেখিনি, মনেই হয়নি বাড়িতে আর কোনো লোক আছে। যাই হোক, আমার প্রশ্ন হলো, পিটিয়ে বেহুশ করার পর নদীতে ছুঁড়ে না ফেলে রাস্তায় এনে রাখতে গেল কেন? শুধু শুধু ঝামেলা করা না এটা? আমার ধারণা ওরা ভেবেছে যে তুমি মরে গেছো। বাড়ির কাছে তোমাকে পাওয়া গেলে প্যাসিয়ানোর উপর সন্দেহ জাগতে পারে ইন্টেন্ডেন্টের। আবার লাশ নদীতে ফেলে দিলেও ঝামেলা। আমি গিয়ে পুলিশকে জানাবো তুমি নিখোঁজ হয়েছ। ওদেরকে বলবো কাল রাতে প্যাসিয়ানোর পিছু নিয়ে বার থেকে বেরিয়েছ। এক্ষেত্রেও সন্দেহ জাগবে পুলিশের, ওকে জিজ্ঞাসাবাদ করতে যাবে। সেজন্যে এমন জায়গায় ফেলে গেছে যাতে তার উপর কারো সন্দেহ না হয়। ভাবছি এইসব কথা এডিথ কতখানি জানে। তাকে জিজ্ঞেস করেন না গিয়ে, একে শুধু তো আছে মেন রোডে, সেই আমাকে পড়ে থাকতে দেখেছে। হাতের তালুতে থুতনি রাখলো ওমর। ভাবলো, আবার সরিয়ে নিল হাতটা। করলেই কি আর বলবে নাকি? বকুকে পেলে এখন কাজ হতো, ওকে দিয়ে জিজ্ঞেস করাতে পারতাম। ওকে কিভাবে খবর দেওয়া যায় ভাবছি। আরও একটা কাজ করব, তোমাকে যেখানে বাড়ি মারা হয়েছে সেখানটা দেখে আসব, সূত্র পাওয়া যেতে পারে। ঠিক কোন জায়গায় তোমাকে মেরেছে বুঝিয়ে বলো তো। বলল কিশোর, নরম মাটি? একেবারেই নরম। তাহলে তো পায়ের ছাপ থাকবে। থাকলেও আলাদা করে চেনা কঠিন হবে, রাস্তা যেহেতু। নিশ্চয় লোক চলাচল আছে, অনেকের ছাপই থাকবে। তবু দেখব, বহুকেও দরকার। মিস্টার বুমারকে একটা খবর পাঠানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে? হোটেলের মালিককে বলে একজন লোক জোগাড় করে চিঠি দিয়ে পাঠাবো বুমারের কাছে। কথা অনেক হলো, এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি যাই। নিচে নেমে বসার ঘরে ভ্যালদেজকে দেখতে পেল ওমর। তাকে জিজ্ঞেস করলো এমন কোনো লোক পাওয়া যাবে কিনা যাকে মিস্টার বুমারের বাড়িতে পাঠানো যায়। ভ্যালদেজ বলল যাবে, ওই ইন্ডিয়ান কিশোরকে ডেকে আনলো সে। ওমরকে বলল, দিন, কি দেবেন ওর কাছে? ছোট একটা চিঠি লিখে খামে ভরে ছেলেটার হাতে দিল ওমর। চলে গেল ছেলেটা। ভ্যালদেজকে ধন্যবাদ দিয়ে রিসিপশনে ঢুকলো ওমর। এদিক তখনও আসেনি। মাত্র 7টা বাজে, আসার কথাও নয়। ওর ডিউটি শুরু হতে দেরি আছে। ওর জন্যে অপেক্ষা করবে কিনা ভাবলো সে, কিন্তু করে কি হবে?
কিছু জিজ্ঞেস করলে হয় বলবে না, নয়তো মিথ্যে বলবে। বুককেই যখন মিথ্যে বলেছে, ওকে বলতে আর দোষ কি? ও বলেছিল কোল প্যাসিয়ানো কোথায় থাকে ও জানে না, কিন্তু সে যে জানে সেটা কাল রাতেই প্রমাণ হয়ে গেছে। নাকি সত্যিই ও জানতো না? কাল রাতে প্রথম ওকে সঙ্গে করে নিয়ে গেছে প্যাসিয়ানো। হতেও তো পারে কিশোরকে পড়ে থাকতে দেখেছে সে। এত সকালে কেন বেরিয়েছিল? মেইন রোডের শেষ মাথায় গিয়েছিল কি করতেও? প্রশ্নগুলো এটাই ফেলে দিল ওমরকে। প্রশ্ন আরো আছে। কোল প্যাসিয়ানোই ভ্যালেন্তি কিনা সেটা কি জানে? সে বোকোকে বলেছে প্যাসিয়ানোর চিঠি পোস্ট অফিস থেকে সংগ্রহ করে তাকে পৌঁছে দেয়। এটার কি প্রয়োজন? প্যাসিয়ানো নিজে পোস্ট অফিস যায় না কেন? তার মানে কোথাও একটা ঘাপলা আছে। হতে পারে প্যাসিয়ানো আর ভ্যালেন্তি সত্যি আলাদা লোক, দুজনের যোগাযোগ আছে। এদের চিঠিগুলো সংগ্রহ করে প্যাসিয়ানোকে দেয়, প্যাসিয়ানো ভ্যালেন্তিকে। তাই যদি হয়ে থাকে তাহলে ভ্যালেন্তিকে খুঁজে পেতে হলে প্যাসিয়ানোর উপর নজর রাখা জরুরি। আরো একটা প্রশ্ন, খামের উপর ঠিকানায় কি ভ্যালেন্তির নাম লেখা থাকে না অন্য কারো? এসব প্রশ্নের জবাব অনেকগুলোই জানা আছে এদিতের, কিন্তু ওকে কি বলবে? চিন্তা ভাবনা করে আগের সিদ্ধান্তেই অটল রইল ওমর। ও নিজে কিছু জিজ্ঞেস করবে না, বুকোকে দিয়ে করাবে। ভ্যালেন্সিয়ার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল। কয়েকটা প্রশ্ন করবে, তবে সবার আগে দেখতে যাবে কিশোরকে যেখানে মারা হয়েছে সেই জায়গাটা। হোটেল থেকে বেরিয়ে মেইন রোড ধরে হাঁটতে শুরু করলো সে। রাস্তার মুখটা খুঁজে বের করতে অসুবিধা হলো না ওমরের। নরম মাটিতে অসংখ্য ছাপ পড়ে আছে, নারী পুরুষ উভয়েরই, যাওয়া এবং আসার। একখানে খানিকটা জায়গার মাটি কেমন দেবে যাওয়া। নিশ্চয় এখানেই পড়ে গিয়েছিল কিশোর। পায়ের ছাপ এই জায়গাতেও আছে। ভালো করে দেখতে লাগলো ওমর। এক ধরনের আঁকিবুকি দাগ পড়েছে মাটিতে, তাতে বোঝা যায় জুতোর তলা খড় কিংবা বেতের তৈরি। দাগগুলো বেশ গভীর। নিচু হয়ে ভারী কিছু তুলতে হয়েছে জুতোর মালিককে, সেজন্যই এমন গভীর হয়ে পড়েছে। ভারী কিছু মানে কি কিশোরের অজ্ঞান শরীর? কি জুতো পায়ে দিয়েছিল লোকটা? ছাপ দেখে তাও বোঝা যাচ্ছে ঘরে তৈরি মোকাসিন। এই এলাকার গরিব লোকেরা পরে। খোঁজাখুঁজি অনেক করলো, কিন্তু আর কোনো সূত্র পেল না ওমর। ফিরে চলল। শহরে ঢুকে বার লুজিয়ানোর দিকে এগোলো ভ্যালেন্সিয়ার সঙ্গে কথা বলার জন্যে। বারের দরজা খোলা, মেঝে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করছে একজন লোক। আগের রাতে এই লোকই কাউন্টারে দাঁড়িয়ে মদ সরবরাহ করছিল। সাদামাটা চেহারা, খোঁচা খোঁচা দাড়ি, কাপড় চোপড়ের অবস্থা করুন। তবে ওমর যখন তাকে বুয়েন্স দিয়াস জানিয়ে কথা বলল, খুব ভদ্র ব্যবহার করলো লোকটা। জানালো ভ্যালেন্সিয়া তার মেয়ে। ওমরকে বসতে বলে ওপরতলায় ডেকে আনতে গেল মেয়েকে। নিচে নেমে এলো ভ্যালেন্সিয়া, ঘুমে জড়ানো চোখ। দিনের আলোয় অন্যরকম লাগছে তাকে। রাতের স্বপ্রভিত ভাবটা নেই। চোখ মুখ ফোলা, তাতে ক্লান্তির ছাপ। বিষণ্ণ বিধ্বস্ত চেহারা। লেনারোদের মনোরঞ্জনের জন্য নাচতে গিয়ে অতিরিক্ত পরিশ্রম করতে হয় ওকে, সেজন্যেই এই অবস্থা। মায়াই লাগলো ওমরের। বিয়ার খাওয়ার আমন্ত্রণ জানালো। রাজি হলো ভ্যালেন্সিয়া। বিয়ার এনে দিল ওর বাবা। ওমর বলল, সেনরিটা, আপনার সাহায্য দরকার আমার। কাল রাতে এসেছিলাম আমি এখানে, দেখেছি। আমার সঙ্গে একটা ছেলে ছিল, তাকেও দেখেছি। এসব বারে চারে ঢোকার তার অভ্যাস নেই, তাই রাতে এখান থেকে বেরিয়ে মাছ ঠান্ডা করার জন্য রাস্তায় হাঁটাহাঁটি করছিল। কে জানি তার মাথায় বাড়ি মেরে বেহুশ করে ফেলে রেখে গেছে। তাতে অবাক হওয়ার কিছু নেই, সব সময় ঘটে এরকম। টাকা পয়সা চুরি গেছে কোনো? পকেট সাফ, ঠিকই আছে, ডাকাতি। কিন্তু আমাকে এসব কথা বলার মানে কি? আমি মনে করলাম আপনি হয়তো কিছু জানতে পারেন। রাতে আপনাকেও রাস্তায় বেরোতে দেখেছি আমি। শেষ কথাটা মিথ্যে বলল অমর। কিশোরের দেখাটাই নিজের বলে চালিয়ে দিল। আমি কিছু দেখিনি, কাউকে না, যে এরকম একটা কাজ করে থাকতে পারে। আমি কাল রাতে বেরোইনি। সরাসরি মিথ্যে বলল ভ্যালেন্সিয়া। আপনি কাকে দেখেছেন কে জানে। মনে হলো আপনাকেই দেখেছি। সেনর প্যাসিয়ানোর বাড়িতে গিয়েছেন। ওরকম কোনো সেনরকে আমি চিনিই না। গ্লাসের দিকে তাকিয়ে বলল ভ্যালেন্সিয়া। চেনেন না? কাল রাতে এই বারে মদ খেতে এসেছিল সে, দাঁড়িয়ে আছে।
কত লোকই তো আসে, সবাইকে আমি চিনি না। আমি ভেবেছি সেনর প্যাসিয়ানো এখানকার নিয়মিত কাস্টমার, তাই ওই নাম কখনো শুনিনি আমি। ঝাড়ালো কণ্ঠে কথাটা বলে ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো ভ্যালেন্সিয়া। আপনার কথা শেষ হয়ে থাকলে এখন যেতে পারেন, আমার ঘুম পুরো হয়নি। বিয়ারের দাম চুকিয়ে দিয়ে বার থেকে বেরিয়ে এলো ওমর। এবার কি করবে ও? বোকো না আসা তো কার কিছু করার নেই। হোটেলে ফিরে চলল, মনে প্রশ্ন, মিথ্যে কেন বলল ভ্যালেন্সিয়া? পুলিশের ঝামেলা থেকে প্যাসিয়ানোকে বাঁচানোর জন্যে? তাই হবে হয়তো। নিশ্চয়ই প্যাসিয়ানোকে ভালোবাসে সে, নাকি কোনো কারণে ভয় করে। হোটেলে ফিরে দেখলো কিশোর ঘুমাচ্ছে। ওকে বিরক্ত না করে নিঃশব্দে নিচে নেমে এলো আবার। একধারে একটা চেয়ারে বসে সিগারেট টানতে লাগলো চুপচাপ। অপেক্ষা করতে লাগলো বকুর আসার। আধ ঘন্টা পরে ঘরে ঢুকলো মোসা আর রবিন। ওকে দেখে ছুটে এলো। প্রায় একসঙ্গে প্রশ্ন করলো দুজনে, কিশোরের কি অবস্থা ওমর ভাই? অনেকটা ভালো, ঘুমোচ্ছে। সিঁড়ির দিকে ছুটলো দুজনে। কয়েক মিনিট পর ঘরে ঢুকলো বকো। ঘোড়াগুলোকে আস্তে বলে বেঁধে রেখে আসতে দেরি হয়ে গেছে জানালো। চিঠি পেয়ে আর এক মুহূর্ত দেরি করেননি সেনর বোমার, পাঠিয়ে দিয়েছেন ওকে। কি ঘটেছে সংক্ষেপে বকোকে জানালো ওমর। তারপর বলল, তোমার সাহায্য দরকার আমার বকো। জানতে চাই ওকে কে মেরেছে এবং কেন। আমার দৃঢ় বিশ্বাস কোল প্যাসিয়ানো অনেক কিছুই জানে। ওর আসল নাম প্যাসিয়ানো কিনা তাতেও আমার সন্দেহ আছে। আমার ধারণা ও একজন অপরাধী, আমেরিকা থেকে পালিয়ে এসে এখানে লুকিয়ে আছে। এদিদের সঙ্গে আবার কথা বলতে হবে তোমাকে। কিশোরকে মারার ব্যাপারে সে কিছু জানে কিনা বের করতে হবে। পোস্ট অফিস থেকে যে প্যাসিয়ানোর চিঠিগুলো নিয়ে আসে তাতে কার নাম লেখা থাকে তাও জিজ্ঞেস করবে, পারবে? সি সেনর। এদিত তোমাকে বলবে? হ্যাঁ বলবে। দাঁত বের করে হাসলো বকো। অনেক দিন থেকে ওর সঙ্গে আমার খাতির। মানিব্যাগ থেকে টাকা বের করে দিল ওমর। নাও, কাজে লাগতে পারে। যা ইচ্ছে কথা বলো ওর সঙ্গে, তাড়াহুড়ো নেই, আমি এখানে আছি। সব জেনে তবেই আসবো। উঠে চলে গেল বকো। আর একটা সিগারেট ধরিয়ে আবার অপেক্ষা করতে লাগলো ওমর। খুব বেশি সময় লাগালো না বকো, ফিরে এলো। ওর হাসি দেখেই বোঝা গেল কাজ হয়ে গেছে। সব বলে দিয়েছে আমাকে এডিথ, গর্বের সঙ্গে বলল বকো। চেয়ারে বসলো। চিঠিতে পল ভ্যালেন্তি নাম লেখা থাকে। ভ্যালেন্তি প্যাসিয়ানোর বন্ধু। হাসি ফুটলো অমরের ঠোঁটে। আসলেই কি তাই? বন্ধু নাকি দুজনে একই লোক? প্যাসিয়ানোই ছদ্মবেশী ভ্যালেন্তি। চিঠি আসে কোন দেশ থেকে জেনেছ? জেনেছি, মাথা ঝাঁকালো বকো। আমেরিকা। আজও একটা চিঠি এসেছে। রাতে সেটা ক্যাসা কারাদোনায় নিয়ে যাবে এডিথ। বার লুজিয়ানো নয় কেন? না, বাড়ি আর যাবে না, হাসলো বকো। ভ্যালেন্সিয়ার মুখ দেখতে চায় না আর। বুঝলেন না, দুই মেয়ে মানুষের গন্ডগোল। ভ্যালেন্সিয়া ভাবছে প্যাসিয়ানোকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাই এডিথ। আসলে কি তাই? জোরে জোরে মাথা নাড়লো বকো। মোটেও না। আর কি জানে এডিথ? ও কসম খেয়ে বলেছে সেনর কিশোরকে মারার ব্যাপারে সে কিছু জানে না। অন্ধকারে রাস্তায় পড়ে থাকা দেহটার উপর হোঁচট খেয়ে পড়েছিল সে। অত ভোরে ওখানে গিয়েছিল কেন? প্যাসিয়ানোর বাড়ি থেকে আসছিল। তাহলে সে কি সত্যি জানে না যে কে কিশোরকে মেরেছে? না। রাস্তায় কাউকে দেখেনি? না। তবে ক্যাসা ক্যারাদোনা থেকে বেরোনোর আগে গেট দিয়ে ঢুকতে দেখেছে সে প্যাসিয়ানোর চাকর জেমসকে। ওর কাজই হলো বাড়ি পাহারা দেয়া। বাড়ির কাছে কেউ গেলেই দূর দূর করে দাঁড়ায়, লোকজন একেবারে দেখতে পারে না। সে কিছু বলেছে এদিতকে? না, ফিরেও তাকায়নি। থ্যাংক ইউ বোকো, অনেক সাহায্য করলে। একটা কথা, এদিত তোমাকে পছন্দ করে তাই না? হাসলো বোকো। করে। খুব খুব। তাহলে বিয়ে করে ফেলছো না কেন? দীর্ঘশ্বাস ফেললো বোকো। সেনর বোমারের ভয়ে। মেয়ে মানুষ দেখতে পারেন না তিনি। বিয়ে করলে এদিতকে অর্কিড ভিলায় নিয়ে যেতে হবে, সেটা তিনি পছন্দ করবেন না। তোমাকে যে টাকাটা দিলাম সেটা এদিতকে দিয়েছ? দিয়েছি। ও খুব খুশি হয়েছে। নতুন কাপড় কিনবে, নতুন পোশাক ওর খুব পছন্দ। তুমি এখন কি করবে? কি করব মানে?
ভিলাই ফিরবে কখন? আমার তাড়া নেই। সেনর বোমার বলে দিয়েছেন কাল গেলেও চলবে। আমাকে আপনাদের দরকার হতে পারে, তাই থাকতে বলেছেন। হাসলো ওমর। তার মানে শহরেই থাকবে, আবার দেখা করবে এদিদের সাথে? হাসিতে সব দাঁত বেরিয়ে গেল বকুর। ধরে ফেলেছেন সেনর। প্যাসিয়ানোর কথা আর কি কি জানে এদিত জানার চেষ্টা করো। দরকার হয় আরো টাকা দিও ওকে। মানিব্যাগ বের করলো ওমর। এই নাও। সি সেনর। উঠে চলে গেল বকো। চিন্তিত ভঙ্গিতে দরজার দিকে তাকিয়ে রইল ওমর। ভ্যালেন্তির খোঁজ পাওয়া গেছে, কিন্তু ফর্মুলাটা কোথায়? প্যাসিয়ানো আর ভ্যালেন্তি এক লোক হলে কাসা ক্যারাদোনাতেই আছে, লুকিয়ে রেখেছে কোনোখানে। হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে পকেটে করে নিয়ে ঘুরে বেড়ানোর ঝুঁকি নেবে না সে। ওপরতলায় উঠে এলো সে। ঘুম ভেঙেছে কিশোরের। স্যুপ দিয়ে গেছে ভ্যালদেজ, সেটা খাচ্ছে। দুপাশে বসে আছে মুসা আর রবিন। পায়ের ছাপ দেখে কি বুঝেছে, ভ্যালেন্সিয়া কি বলেছে, এদিদের কাছে কি কি জেনে এসেছে বকো, সব তিন গোয়েন্দাকে জানালো ওমর। কি করবেন এখন? জিজ্ঞেস করলো কিশোর। আপাতত কিছু করা যাবে না। দিনের বেলায় ক্যাসা কারাদোনায় ঢুকতে গেলে জেমসের চোখে পড়ে যাব, তাতে সাবধান হয়ে যাবে ভ্যালেন্তি। ফর্মুলা নিয়ে গায়েব হয়ে যাবে। এই কদিনের কষ্ট সব বিফলে যাবে আমাদের। বরং রাতে এদিক যখন চিঠি পৌঁছে দিতে যাবে, তাকে অনুসরণ করব আমি। আমার মতো মাথায় বাড়ি খেতে চান? কে বাড়ি মারে সেটা দেখতে চাই। যেহেতু জানা হয়ে গেছে আমার যে মাথায় বাড়ি মারার লোক আছে, তোমার মতো অত অসতর্ক অবস্থায় পাবে না আমাকে আর। বরং মারতে এলে কপালে দুঃখ আছে তার আজ। আর যদি ভ্যালেন্টিকে পেয়ে যান? ফর্মুলাটা আদায় করার চেষ্টা করব। আশা করছি বিকেল নাগাদ আমার মাথার ব্যথা কমে যাবে, তাহলে আমিও যেতে পারবো আপনার সঙ্গে। কোনো প্রয়োজন নেই, তোমার বিশ্রাম দরকার, নিতে থাকো। 2-4 দিন তুমি বিছানা থেকে না উঠলেও আমার কোনো অসুবিধা হবে না। আমাকে সাহায্য করার জন্য মোসার রবিন তো আছেই, চাইলে বোকোকেও পাওয়া যাবে। দ্রুত কেটে গেল দিনটা। ইতিমধ্যে কিশোর কেমন আছে একবার এসে দেখে গেলেন ইন্টেনডেন্টে। রাত হলো। একটু আগে ভাগেই খাওয়া দাওয়া সেরে ফেললো ওমর। এদিতকে অনুসরণ করে ক্যাসা কারাদোনায় যেতে তৈরি হলো। মুসা যেতে চাইল, কিন্তু রাজি হলো না ওমর। কারো পিছু নেওয়ার সময় একা থাকাই ভালো। কিশোর পরামর্শ দিল, এদিত আপনাকে একা পিছে পিছে যেতে দেখলেও সন্দেহ করে বসবে। তার চেয়ে আর এক কাজ করুন, আগে গিয়ে বাড়িটার কাছাকাছি কোথাও লুকিয়ে থাকুন। জানাই তো আছে ও কোথায় যাবে। বুদ্ধিটা পছন্দ হলো ওমরের। তা ঠিক, ও কি করে সেটা জানাটাই এখন জরুরি। হোটেল থেকে বেরিয়ে সোজা প্যাসিয়ানোর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ওমর। রাস্তার মাথা ছাড়িয়ে কিছু দূর এসে লুকিয়ে বসলো রাস্তার পাশের ঝোপে। অন্ধকার রাত, চাঁদ ওঠেনি। গাছের মাথার ঘন পাতার আচ্ছাদন ভেদ করতে পারছে না তারার আলো। বাতাস স্তব্ধ। অতিরিক্ত আর্দ্রতার জন্যে গরমটাও অসহ্য। তার উপর মশার অত্যাচার। ওগুলোর কামড়ে চুপ করে বসে থাকা এই দায়। সময় কিছুতেই কাটতে চাইছে না। 11টা বাজলো যেন বহু যুগ পর। পদশব্দ কানে এলো ওর। পাশ দিয়ে চলে গেল একটা ছায়া মূর্তি। অন্ধকারেও বোঝা গেল মেয়ে মানুষ, তবে এদিত না ভ্যালেন্সিয়া নিশ্চিত হওয়া গেল না। কান পেতে আছে ওমর। কাসা কারাদোনার দিকে চলে যাচ্ছে পায়ের শব্দ। হঠাৎ শোনা গেল রোম খাড়া করা চিৎকার। কয়েকবার গো গো, তারপর থেমে গেল। ধপ করে পড়ে গেল কি যেন। এগিয়ে আসতে লাগলো ছুটন্ত পদশব্দ। ওমরের সামনে দিয়ে ছুটে গেল আর একটা ছায়া মূর্তি, শহরের দিকে। মনে হলো গায়ে চাদর কিংবা কম্বল জড়ানো। মুহূর্তে হারিয়ে গেল সে অন্ধকারে। কয়েকটা সেকেন্ড অপেক্ষা করলো ওমর, তারপর বেরোলো। দ্রুত হেঁটে চললো চিৎকারটা যেদিক থেকে এসেছে সেদিকে। কিছু দূর এগিয়ে হোঁচট খেলো। উবু হয়ে দেখলো একটা দেহ পড়ে আছে মাটিতে। হাঁটু গেড়ে বসে পড়লো সে। পকেট থেকে লাইটার বের করে জ্বাললো। ক্ষণিকের জন্যে স্থির হয়ে গেল হাতটা। উপুর হয়ে পড়ে আছে এদিত, পিছে বেঁধা একটা লম্বা ছুরি। প্রচন্ড আক্রোশে যেন সবেগে আঘাত হেনে পুরো ফলাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ওর শরীরের মধ্যে। বাটটা বেরিয়ে আছে কেবল, হৃৎপিণ্ডে ঢুকেছে ছুরি। প্রায় সঙ্গে সঙ্গেই মারা গেছে বেচারি।
নতুন একটা নীল জামা পরনে। নিশ্চয়ই ওমরের কাছ থেকে পাওয়া টাকাতেই কিনেছিল ওটা। ছুরিতে হাত দিল না ওমর। বাটে আঙুলের ছাপ লেগে গেলে বিপদ হবে। এই অবস্থায় এখন তাকে কেউ দেখে ফেললেও বিপদে পড়বে। ওরা ধারণা করে নেবে খুনটা সেই করেছে। তাড়াতাড়ি সরে যাওয়া দরকার এখান থেকে। কিন্তু চিঠিটা কোথায়, যেটা প্যাসিয়ানোকে দিতে যাচ্ছিল এদিন? পাওয়া গেল ওটা। ওর হাতের কাছে পড়ে আছে, রক্ত লেগে গেছে তাতে। কোণের দিকে রেমন কোম্পানির ঠিকানা। 15 দিনের মধ্যে জানাতে বলেছিল ভ্যালেন্টি। ওরা জানিয়েছে। তুলে নিয়ে রক্ত মুছে সেটা পকেটে ভরলো ওমর। ভেতরে কি লেখা আছে জানার প্রয়োজন বোধ করলো না। উঠে দাঁড়ালো। মেয়েটাকে কে খুন করলো? প্রথমে মনে এলো ভ্যালেন্সিয়ার কথা। প্রচন্ড ঈর্ষায় খুনের দিকে ঠেলে দিয়েছে ওকে। প্যাসিয়ানো আর তার মাঝে এদিন যাতে বাধা হয়ে দাঁড়াতে না পারে সেজন্য সরিয়ে দিয়েছে চিরতরে। যুক্তিসঙ্গত হলেও এটা বিশ্বাস করতে পারলো না অমর। মনে হতে লাগলো মেয়েটাকে খুন করার পেছনে অন্য কারো হাত কিংবা অন্য কোনো কারণ আছে। কে খুন করেছে সেটা পরেও চিন্তা করা যাবে। লাশটাকে নিয়ে কি করবে আপাতত সেটা ভাবা দরকার। 3টে কাজ করা যেতে পারে। সোজা কেটে পড়তে পারে, কাউকে কিছু জানাবেই না। কিন্তু সারা রাত বনের মধ্যে মেয়েটার মৃতদেহ পড়ে থাকবে। হয়তো শেয়াল বা অন্য কোনো বুনো জানোয়ারে ছিঁড়ে খাবে। সেটা অমানবিক মনে হলো ওর কাছে। দ্বিতীয় কাজটা করতে পারে। যেহেতু ক্যাসা কারাদোনার কাছেই খুন হয়েছে, ওই বাড়ির লোকদের গিয়ে জানানো যায়। তারপর ওরা যা করার করবে। কিন্তু এটাও মনোপুত হলো না ওর। তৃতীয় যে কাজটা করতে পারে সেটা হচ্ছে এখনই গিয়ে ইন্টেন্ডেন্টকে খবর দেয়া। তাতে নানা প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হবে হয়তো। তবু এটাই করা উচিত বলে মনে হলো ওর। দেরি না করে সোজা রওনা হলো শহরে। থানায় পৌঁছে ডিউটিরত এজেন্টের কাছে শুনলো ইন্টেন্ডেন্টে শুয়ে পড়েছেন। বিছানা থেকে ডেকে আনা হলো তাকে। ওমরকে দেখে অবাক হলেন। কি ব্যাপার? একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে সেনর। কি? গরমে ঘুম আসছিল না বলে হাঁটতে বেরিয়েছিলাম। চলে গিয়েছিলাম বনের দিকে। দেখি রাস্তার উপর একটা মেয়ে খুন হয়ে পড়ে আছে। গম্ভীর হয়ে গেলেন ইন্টেন্ডেন্টে। চিনতে পেরেছেন? পেরেছি। ভ্যালদেজ হোটেলের রিসেপশনিস্ট এডিথ। ওই নিরীহ মেয়েটাকে আবার মারতে গেল কি? বিড়বিড় করলেন ইন্টেন্ডেন্টে। ওমরের দিকে তাকালেন। খুনিকে দেখেছেন? দেখিনি বললে ভুল হবে। অন্ধকারে একটা ছায়ামূর্তি ছুটে গেল, চিনতে পারিনি। জোরে একটা নিঃশ্বাস ফেললেন পুলিশ অফিসার। না, আমার আর শান্তি নেই। ঠিক আছে সেনর, আপনি যান। যা করার আমি করছি। খবরটা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হোটেলে ফিরে ওমর দেখলো 3 গোয়েন্দা এখনো ঘুমায়নি। তার জন্য অপেক্ষা করছে। মুখ দেখেই সন্দেহ করে ফেললো কিশোর। কি হয়েছে ভাই? এদিত খুন হয়েছে। চিত হয়ে শুয়েছিল মুসা। ঝটকা দিয়ে উঠে বসলো। খাইছে। স্থির হয়ে গেল কিশোরের পাশে বসা রবিন। কি করে জানতে চাইল কিশোর। সব কথা খুলে বলল ওমর। চিন্তিত ভঙ্গিতে নিচের ঠোঁট কামড়াতে কামড়াতে কিশোর বলল, শেষ পর্যন্ত খুনের সঙ্গে জড়ালাম। সাবধান করে দিয়েছিলেন মিস্টার সাইমন। মুখ তুলে জিজ্ঞেস করলো, কাকে সন্দেহ হয় আপনার? ভ্যালেন্সিয়া? প্রথমে ওর কথাই মনে আসে, তবে বিশ্বাস করতে পারছি না। আমিও না। চিঠিটা কি পুলিশকে দিয়েছেন? না। ভালো করেছেন। প্যাসিয়ানোর কাছে যাওয়ার একটা সুযোগ হলো। মানে? কাল সকালে ওটা নিয়ে যাবেন ওর কাছে। চিঠি দেখিয়ে বলবেন ভ্যালেন্টিকে দিতে চান। জিজ্ঞেস করবেন ও কোথায় আছে। চিঠিটা তার প্রয়োজন। আমার মনে হয় না জানাতে অস্বীকার করবে সে। করলে চিঠিটা দেব না, বাধ্য হয়ে তখন স্বীকার করবে। এদিন যে খুন হয়েছে, রবিন বলল, বুকোকে জানানো দরকার না? দরকার তো, কিন্তু পাবো কোথায় ওকে? সকালে দেখা হলে তখন বলবো, যদি ততক্ষণে অন্য কারো কাছ থেকে না জেনে গিয়ে থাকে সে। কিশোর বলল। সকালটা সুন্দর। আকাশ নীল। মাটি থেকে ওঠা হালকা বাষ্প আর একটা গরম দিনের পূর্বাভাস দিচ্ছে। সকালে উঠেই কাসা কারাদোনায় যাওয়ার জন্য তৈরি হলো ওমর। মুসা আর রবিন দুজনেই জিজ্ঞেস করেছে কিশোরকে ওরা যাবে কি না। মানা করেছে কিশোর, প্রয়োজন নেই।
বেশি লোক গেলে ঝামেলা হতে পারে। এ কাজের জন্যে অমর ভাই একাই যথেষ্ট। ওরা তিনজনেই হোটেলে থাকবে। বুকো কিংবা ইন্টেনডেন্টে এলে তাদের সঙ্গে কথা বলবে। আমার কথা জিজ্ঞেস করলে কোথায় গেছি বলবে? হ্যাঁ, জানতে চাইলো ওমর। বলে দেবো একটা কিছু, আপাতত ওইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আপনি চলে যান। হোটেল থেকে বেরিয়েই যাকে দেখলো এত সকালে তাকে আশা করেনি ওমর। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বোকো। হাসি খুশি মুখ দেখে বুঝে নিল দুঃসংবাদটা এখনো শোনেনি সে। ওমরকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। বুয়েন্স দিয়াস সেনর, কোথায় যাচ্ছেন? তুমি এখানে কি করছো? এডিতের জন্য অপেক্ষা করছি। দ্বিধা করে ওমর বলল, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে বোকো, ও আর কোনোদিনই আসবে না। অবাক হয়ে গেল বোকো, আসবে না মানে? তুমি পুরুষ মানুষ, মনকে শক্ত করো। এডিত মারা গেছে। মারা গেছে? কাল রাতে খুন করা হয়েছে। শুনে বোকোর যা চেহারা হলো জীবনে ভুলবে না ওমর। হাসিটা যেন মুহূর্তে জমাট বেঁধে গেল। সাদা দাঁতগুলোর উপর আঠা দিয়ে লাগানোর মতো সেটে বসলো হাসিতে জড়ানো পাতলা হয়ে যাওয়া ঠোঁট। ধীরে ধীরে খুলল আর বন্ধ হলো হাতের মুঠো। ওমরের ভয় হলো তার উপরে না ঝাঁপিয়ে পড়ে লোকটা। ভয়ঙ্কর গলায় প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলো বোকো, কে করেছে কাজটা? মাথা নাড়ল ওমর, আমি জানি না। ভ্যালেন্সিয়া? সত্যিই জানি না। তাহলে প্যাসিয়ানো, ওই করেছে, দুই মহিলার ঝামেলা কাটানোর জন্যে। চুপ করে রইল ওমর, মন্তব্য করল না। আপনাকে কে বলল? কাল রাতে কাঁচা কারাদুনার দিকে গিয়েছিলাম, রাস্তার উপর পড়ে থাকতে দেখেছি লাশটা, পিঠে ছুরি বেঁধা। কে মেরেছে দেখেননি? না, অন্ধকারে কে যেন ছুটে গেল, চিনতে পারিনি। তারপর ইন্টেনডেন্ট থেকে গিয়ে খবর দিলাম। লাশটা এখন কোথায়? পুলিশের সঙ্গে আর দেখা হয়নি আমার। দীর্ঘ একটা মুহূর্ত অস্বস্তিকর নীরবতা। ম্যাচেটির বাটে হাত চলে গেল বকুর। ভারী গলায় বলল, ওকে আমি ছাড়বো না, সে যেই হোক। বড় বড় 2 ফোঁটা পানি জমলো ওর চোখের কোণে, গড়িয়ে পড়লো গাল বেয়ে। কিছু টাকা বের করে ওর হাতে দিল ওমর। নাও, খানিকটা বিয়ার খেয়ে নাও গে, শক্ত হওয়ার জন্যে এটা এখন তোমার খুব প্রয়োজন। টাকাটা নিয়ে নীরবে হোটেল ঢুকে গেল বোকো। রাস্তায় নেমে এলো ওমর। এই সময়ে ভিড় নেই। দু রাস্তার মাথায় এসে দেখলো একেবারে নির্জন। সতর্ক রয়েছে, বলা যায় না, কেউ অনুসরণ করতে পারে। বনের ভেতর দিয়ে লুকিয়ে এসে তার পিঠে ছুরি বসিয়ে দেওয়াটাও অসম্ভব নয়। খুনের তালিকায় হয়তো এডিতের পরের নামটাই ওর। মেয়েটা যেখানে খুন হয়েছে সেখানে এসে থামলো। লাশটা নেই, রক্ত পড়ে আছে। দ্রুত চোখ বোলালো একবার, কোনো সূত্র পেল না। কাঁচা কারাদুনার গেটে এসে দাঁড়ালো সে। এগিয়ে এলো বিশাল দেহি কুৎসিত চেহারার এক ফিরিঙ্গি। কর্কশ গলায় জিজ্ঞেস করলো, কি চায়? সেনর প্যাসিয়ানোর কাছে এসেছি। তিনি কারোর সঙ্গে দেখা করবেন না, আমার সঙ্গে করবেন। একে দুঃসংবাদ আছে, তাকে গিয়ে বলো এক চিঠি দিতে এসেছি আমি। সন্দিহান চোখে অমরের দিকে তাকিয়ে রইল লোকটা। যাবে কি যাবে না মনস্থির করতে পারছে না। আচমকা বলল, দাঁড়ান। ঘরের দিকে চলে গেল সে। খানিক পর ফিরে এসে নিঃশব্দে গেট খুলে দিল। ইশারা করলো ওর সঙ্গে যেতে। দরজায় দাঁড়িয়ে আছে প্যাসিয়ানো, সিগারেট টানছে। কাশতে শুরু করলো। কাশি থামলে জিজ্ঞেস করলো, কার চিঠি? আপনার, আমেরিকা থেকে রেমন কোম্পানি পাঠিয়েছে। অবাক হলো প্যাসিয়ানো, আপনাকে দিয়ে? না, ঘটনাক্রমে এটা আমার হাতে চলে এসেছে। শুনতে চান? সাধারণ আসবাব দিয়ে সুন্দর করে সাজানো একটা বসার ঘরে ওমরকে নিয়ে গেল প্যাসিয়ানো। বসুন, কিছু খাবেন? নো থ্যাঙ্কস, এইমাত্র নাস্তা সেরে এলাম। কথা বলার আগে আমার পরিচয়টা দিয়ে নি। আমার নাম ওমর শরীফ। সেজউইক বোমারের নাম শুনেছেন? অর্কিড ব্যবসায়ী। মাথা ঝাঁকালো ওমর। তার ওখানে মেহমান হয়েছি আমরা 4 জন। ক্রুজওয়াড়োতে বেড়াতে এসেছি। আমার বাকি 3 সঙ্গী এখন হোটেলে।
আপনাকে মনে হয় সেদিন বারে দেখলাম। হ্যাঁ, বার লুজিয়ানোতে। ঠিক, একটা ছেলেও ছিল আপনার সঙ্গে। আচমকা প্রশ্নটা ছুড়ে দিল যেন ওমর। ভ্যালডেজ হোটেলের রিসেপশনিস্ট এদিত খুন হয়েছে কাল রাতে, জানেন সে খবর? চমকে গেল প্যাসিয়ানো। না তো। লাশটা কাল রাতে আমি প্রথম দেখেছি। হাঁটতে বেরিয়ে রাতে বন্ধু ঢুকলে কেমন লাগে দেখার জন্য চলে এসেছিলাম এদিকে। হঠাৎ শুনি একটা চিৎকার। এগিয়ে দেখি মেয়েটা মরে পড়ে আছে, হাতের কাছে একটা চিঠি। এ বাড়ির কাছাকাছি ঘটনাটা ঘটেছে। আমার মনে হলো এখানেই কাউকে চিঠিটা পৌঁছে দিতে আসছিল সে, নইলে এত রাতে ওর আসার কারণ কি? যাই হোক, লাশ দেখে প্রথমেই মনে এলো পুলিশকে জানানো দরকার। জানিয়েছেন? কাল রাতে চিঠিটা তুলে নিয়েছিলাম, পুলিশকে বলতে ভুলে গেছি। হোটেলে গিয়ে পকেটে দেখে মনে পড়লো। বের করে দেখি আমেরিকা থেকে পাঠানো হয়েছে পল ভ্যালেন্টি নামে একজনের নামে। পল আমার বন্ধু, তাড়াতাড়ি বলল প্যাসিয়ানো। মাঝে মাঝে এসে থাকে এখানে। ও, আপনি তাহলে ভ্যালেন্টি নন? না। আরেক দিকে তাকিয়ে জবাব দিল প্যাসিয়ানো। তবে চিঠিটা আমার কাছে দিয়ে যেতে পারেন, ওকে পৌঁছে দেব। কোথায় থাকে ও? ঠিকানা জানি না, আমার সঙ্গে দেখা হলে তখন দিতে পারবো। পকেট থেকে খামটা বের করলো ওমর। প্রায় ছো মেরে ওর হাত থেকে চিঠিটা নিয়ে নিল প্যাসিয়ানো। রক্তের ছোপ লেগে আছে। ঠিকানাটা এক নজর দেখেই পকেটে ভরে ফেলল। অনেক ধন্যবাদ আপনাকে সেনর শরীফ। নিশ্চিত থাকতে পারেন এই চিঠির সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই। আপনি জানেন নাকি খুনটা কেন হয়েছে? না না, জানি না। আমি জানবো কোত্থেকে? তাড়াতাড়ি জবাব দিল প্যাসিয়ানো। আসল কথাটা খুলেই বলি, শহরে গিয়ে পোস্ট অফিস থেকে এই চিঠিপত্র আনতে ভালো লাগে না আমার, তাই এদিতকে বলে দিয়েছিলাম আমার কিংবা আমার বন্ধুর কোনো চিঠি থাকলে নিয়ে আসতে। মুফতে কাজ করাতাম না, টাকা দিতাম। ও আসলে আমার পোস্ট ওম্যান হিসেবেই কাজ করত, আর কোনো সম্পর্ক নেই। তাই কাজতে আরম্ভ করল আবার প্যাসিয়ানো। আঙুলের ফাঁকে ধরা পুড়ে যাওয়া গোড়াটা ফেলে দিয়ে আর একটা সিগারেট বানানোর জন্যে কাগজ আর তামাক বের করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে ওকে ওমর। আঙুলে আংটি নেই। দিনের আলো এই দাড়ি গোঁফ দিয়েও আসল চেহারাটা আর ঢেকে রাখতে পারলো না। এই লোকই যে ভ্যালেন্টি কোনো সন্দেহ রইল না ওমরের। সিগারেটে আগুন ধরিয়ে জানতে চাইল ভ্যালেন্টি, খুনিকে দেখেছেন? এদিতের চিৎকার শোনার পরপরই একজনকে ছুটে যেতে দেখেছি। মনে হলো কোনো মহিলা। অবশ্য গায়ে চাদর কিংবা কম্বল জড়ানো থাকলে অন্ধকারে পুরুষকেও মহিলা বলে মনে হতে পারে। যাই হোক, চিনতে পারিনি আমি। সেই খুনি কিনা তাও জানি না। সে আপনাকে দেখেছে? মনে হয় না। ইন্টেনডেন্ট থেকে বলেছেন এসব কথা? না। কেন? ঝামেলায় জড়াতে চায় না। বুদ্ধিমানের কাজ। আমি আবার বলছি, এই চিঠির সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই। দয়া করে যদি আপনি ইন্টেনডেন্ট থেকে এটার কথা না বলেন কৃতজ্ঞ হয়ে থাকবো। বললেই এসে নানা রকম প্রশ্ন শুরু করবে। আমিও ঝামেলায় জড়াতে চাই না। বুঝেছি, বলবো না। থ্যাংক ইউ। উঠে দাঁড়ালো ভ্যালেন্টি। বুঝিয়ে দিল কথা শেষ হয়েছে, এবার ওমর যেতে পারে। ওমরও উঠে দাঁড়ালো, সন্তুষ্ট। যা জানতে এসেছিল, অর্থাৎ প্যাসিয়ানোই ভ্যালেন্টি কিনা এটা জানা হয়ে গেছে। দরজার দিকে পা বাড়াতে যাবে, এই সময় কথা কাটাকাটির শব্দ হলো বাইরে। কয়েক সেকেন্ড পর গুলির শব্দ। দৌড়ে এসে বারান্দায় উঠল কেউ। ভারী পায়ের শব্দ হলঘর পেরিয়ে এসে ঢুকলো বসার ঘরে। নেলসন, হাতে উদ্যত পিস্তল। চুপ করে দাঁড়িয়ে থাকুন, কঠোর কণ্ঠে আদেশ দিল সে। ওমরের দিকে তাকালো। উল্টাপাল্টা কিছু করবেন না, তাহলে বেঁচে যাবেন। ভ্যালিন্টের দিকে তাকালো। ফর্মুলাটা কোথায়? জলদি দিয়ে দিন, নইলে কপালে দুঃখ আছে আপনার ওই চাকরটার মতো। খোলা জানালার দিকে তাকালো ভ্যালেন্টি। লাভ নেই, মাথা নাড়ল নেলসন। জানালার কাছে যাওয়ার আগেই গুলি খাবেন। বেরিয়ে যাবেনই বা কোথায়? হ্যাঁ, আপনার নৌকার তলা আমি ফুটো করে ডুবিয়ে দিয়েছি। বিমূঢ় হওয়ার ভান করলো ওমর। এসব কি ঘটছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও না, ভ্যালেন্টি বলল। এই লোকটা নিশ্চয়ই পাগল। চমৎকার অভিনয় করে ভ্যালেন্টি। মনে মনে স্বীকার না করে পারল না ওমর। জলদি করুন,
ধমকে উঠল নেলসন। সারাদিন দাঁড়িয়ে থাকতে পারবো না আমি। নড়ল না ভ্যালেন্তি। আর 5 সেকেন্ড সময় দেব, শীতল স্বরে বলল নেলসন। এরপরেও যদি বের না করেন, প্রথমে গুলি করে মারবো আপনাকে। তারপর দরকার হলে আপনার এই বাড়িটাকে টুকরো টুকরো করে হলেও বের করবো। ওই ফর্মুলাটা এখানেই কোথাও লুকিয়ে রেখেছেন, ওটা আপনি, আমি জানি। বেশ, হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করলো ভ্যালেন্তি। আনছি। কোথায় রেখেছেন? শোবার ঘরে। দ্রুত ভাবনা চলেছে ওমরের মাথায়। নেলসনকে ঠেকাতে হবে, না পারলে ফর্মুলাটা নিয়ে চলে যাবে সে। এগোন, আমি আপনার পেছনেই আছি। চালাকির চেষ্টা করলেই মরবেন। মিথ্যে হুমকি দিচ্ছি না আমি, বুঝতে পেরেছেন? ভ্যালেন্টির দিকে তাকালো ওমর। ছাই হয়ে গেছে লোকটার মুখ, দরদর করে ঘামছে। ওমরের দিকে তাকালো নেলসন। আপনিও সামনে থাকবেন আমার, ওর সঙ্গে যাবেন। আমি বেরিয়ে গেলে তারপর যেখানে খুশি যেতে পারবেন। শোবার ঘরে যাওয়ার জন্য ঘুরতে গেল ভ্যালেন্তি। এই সময় বাইরে আবার শোনা গেল পদশব্দ। একজন সহকারী নিয়ে ঘরে ঢুকলেন ইন্টেনডেন্টে। জিজ্ঞেস করলেন, বাইরের ওই লোকটাকে গুলি করলো কে? চোখের পলকে পিস্তল পকেটে ভরে ফেললো নেলসন, কিন্তু দেখে ফেললেন ওটা ইন্টেনডেন্টে। চাবুকের মতো হিসিয়ে উঠল তার কণ্ঠ। আপনি? নিরীহ মুখভঙ্গি করে ফেললো নেলসন। আমি মানে মানে যেন কিছুই জানে না সে। ওই খুন করেছে জেমসকে, চিৎকার করে উঠল ভ্যালেন্তি। আমাদেরকেও গুলি করার হুমকি দিচ্ছিল। একটা মুহূর্ত আর দেরি করলো না ওখানে নেলসন। ইন্টেনডেন্টে বা তার সঙ্গী কিছু বুঝে ওঠার আগেই এক দৌড়ে তাদের পাশ কাটিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। জানালা দিয়ে ওমর দেখলো ঢালু জমি দিয়ে নদীর দিকে ছুটে যাচ্ছে নেলসন। সঙ্গে দাঁত পড়া লোকটা পাড়ে বেঁধে রাখা একটা ক্যানোতে উঠে পড়ল। ইন্টেনডেন্টে বা তার সহকারীও দাঁড়িয়ে নেই, ছুটে বেরিয়ে গেছেন। লোকগুলোকে ধরতে পারবেন না বুঝে পিস্তল তুলে গুলি করতে শুরু করলেন, কিন্তু দূরত্ব অনেক, লাগাতে পারলেন না। নদীর বাঁকে গাছের আড়ালে হারিয়ে গেল ক্যানোটা। ঘরে ফিরে এলেন ইন্টেনডেন্টে। একটা গেলাসে মদ ঢালছে ভ্যালেন্তি, হাত কাঁপছে। ওমরকেও খেতে অনুরোধ করেছিল, মানা করে দিয়েছে সে। সন্দিগ্ধ চোখে একবার ওমর একবার ভ্যালেন্তির দিকে তাকাতে লাগলেন ইন্টেনডেন্টে। ভুরু কুঁচকে জানতে চাইলেন, ব্যাপারটা কি, কি ঘটছে এখানে? ভ্যালেন্তির দিকে তাকালো ওমর। আপনিই সব বলুন। কাজটা শুরু করলো ভ্যালেন্তি। ওমরকে জিজ্ঞেস করলেন ইন্টেনডেন্টে, আপনি এখানে কেন এসেছেন? কাল রাতে লাশ দেখে গেলাম, সকালে উঠে হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম। এক ধরনের কৌতূহল আমাকে টেনে নিয়ে এলো। আপনি পুলিশ অফিসার, মানুষের এসব উদ্ভট আচরণের কথা নিশ্চয়ই আপনার অজানা নয়। হ্যাঁ না কিছুই বললেন না ইন্টেনডেন্টে। সেনর প্যাসিয়ানোকে আগে থেকে চিনতেন নাকি? না, আজই পরিচয় হলো। আমাকে গেটের কাছে দেখে এগিয়ে এলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন কেন এসেছি। বললাম বেড়াতে। বিদেশি লোক বলে ভেতরে ডেকে খাতির যত্ন করতে চাইছিলেন। এই সময় ঢুকলো ওই ডাকাতটা। আনমনে মাথা ঝাঁকালেন ইন্টেনডেন্টে। ঠিক আছে, আপনি যেতে পারেন, আমি সেনর প্যাসিয়ানোর সঙ্গে কথা বলছি। আবার কোনো বেফাস প্রশ্ন করে বেকায়দায় ফেলে দেন তাকে ইন্টেনডেন্টে। এই ভয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো ওমর। কোনো দিকে না তাকিয়ে সোজা রওনা হলো শহরের দিকে। হোটেলের দিকে হাঁটতে হাঁটতে ভাবছে ওমর, খানিক আগে যে ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে মনে একটা খুঁতখুঁতি রয়েই গেছে। তবে সন্তুষ্টও হয়েছে কিছু ব্যাপারে। কুয়াশা অনেকখানি কেটে গেছে চোখের সামনে থেকে। প্যাসিয়ানোয় যে ভ্যালেন্তি তাতে আর কোনো সন্দেহ নেই। ওমর নিজে দেখার পর যাও বা একটু ছিল সেটা পরিষ্কার করে দিয়ে গেছে নেলসন। আর নেলসনও যে অন্য কোম্পানির এজেন্ট সেটাও পরিষ্কার। ওদের মতো একই উদ্দেশ্যে সে এসেছে ক্রুজো আড়তে। ভ্যালেন্টিও বুঝিয়ে দিয়েছে ফর্মুলাটা বাড়ির মধ্যেই কোনোখানে লুকিয়ে রেখেছে সে। এখন যেটা চিন্তার ব্যাপার সেটা হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও কি ওই ফর্মুলাটা ওখানেই থাকবে? ভ্যালেন্টি আর ও বাড়িতে থাকার সাহস পাবে না। নিতান্ত ভাগ্যক্রমে একবার বেঁচে গেছে হঠাৎ করে পুলিশ আসাতে, কিন্তু পরের বার ফর্মুলাটা উদ্ধার না করা পর্যন্ত নেলসন থামবে না, আবার যাবে একেবারে নিশ্চিত। আরো একটা বড় প্রশ্ন, এইসব ঘটনা কেন ঘটেছে?
ইন্টেন্ডেন্ট থেকে কি জবাব দেবে ভ্যালেন্তি? একটা ব্যাপার শিওর, ঘটনা বলি এখন শেষের পর্যায়ে, আর দীর্ঘায়িত হবে না। হোটেলে ফিরে দেখলো বারে বসে আছে 3 গোয়েন্দা, কোকাকোলা খাচ্ছে। ওদেরকে সব কথা জানালো ওমর। শীষ দিয়ে উঠল মুসা, খাইছে। আপনি যতবারই যাচ্ছেন ওদিকে ততবারই একটা করে খুন হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা করা উচিত এখন আমাদের। কিশোরের দিকে তাকালো রবিন। কি করবো কিশোর? নিচের ঠোঁটে বাদ্য চিমটি কাটলো কিশোর। কিছু একটা তো করতেই হবে, এবং সেটা দ্রুত। নেলসন আপাতত পালিয়েছে, তবে যে কোনো সময় আবার আসবে। আমি ভয় পাচ্ছি ভ্যালেন্তির জন্যে। পুলিশ ওর বাড়ি থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সেও না পালিয়ে যায়। একবার পালালে আবার ওকে খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার মনে হয় না নেলসন তো তাড়াতাড়ি আসবে। গুলি করে মানুষ খুন করেছে, পুলিশের হাতে ধরা পড়ার ভয় আছে না? তাও আসবে, আসবে রাতের বেলা, নদী পথে। ফর্মুলাটা আদায় না করে তার শান্তি নেই। আমারও তাই মনে হচ্ছে। কিশোরকে বলল ওমর, তোমাকে যে বাড়ি মেরেছে সেই প্রশ্নের জবাবও পেয়েছি আমি, জেমস। আজ কাসা কারাদনায় ঢুকতে গিয়ে গেটের কাছের নরম মাটিতে ওর জুতোর দাগ পড়তে দেখেছি। ঠিক একই দাগ দেখেছিলাম তোমাকে যেখানে মেরেছে সেখানে। তাহলে তো ভালোই হয়েছে, মুসা বলল। উচিত সাজা হয়েছে শয়তানটার। এডিথকে মেরেছিল কে? ওই? সেটা এখনো বোঝা যাচ্ছে না। ভ্যালেন্সিয়ায় হবে। এডিথের ওপর ওর ছাড়া আর কারো কোনো আক্রোশ নেই। ঈর্ষা ছাড়া সাধারণ ওই মেয়েটাকে খুনের আর কোনো উদ্দেশ্য নেই। যাই হোক, আমি ভাবছি ভ্যালেন্তি ইন্টেন্ডেন্ট থেকে কি কাহিনী শোনাবে। আর যাই বলুক, ফর্মুলাটার কথাও মরে গেলেও বলবে না। ইন্টেন্ডেন্টে বেরিয়ে আসার পরপরই ওটা বের করে ও পালানোর চেষ্টা করবে। কোথায় রেখেছে কিছু অনুমান করতে পারেন? জানতে চাইল কিশোর। জায়গা তো অনেকই আছে। অনেক জায়গায় তো আর রাখবে না, বিশেষ কোনো জায়গা যেখানে রাখলে সহজে কেউ ভাববে না যে ওখানে আছে। এক মুহূর্ত চিন্তা করে নিল ওমর। নেলসন ফর্মুলা দেওয়ার জন্য চাপ দিতে থাকলে বারবার দেয়ালের একটা ছবির দিকে তাকাতে দেখেছি আমি ভ্যালেন্তিকে। ছবিটা ছোট, তবে তার আড়ালে দেয়ালে একটা আয়রন সেফ লুকিয়ে রাখা সহজেই সম্ভব। তার মানে ওই ঘরটায় ঢুকতে হবে আমাদের। তুমি যাচ্ছ নাকি? মাথা নাড়ল কিশোর। না, যেতে পারলে ভালো হতো, ফর্মুলাটা খুঁজতে পারতাম। কিন্তু আবার আমাকে ওদিকে যেতে দেখলে সন্দেহ করে বসবেন ইন্টেন্ডেন্টে। মাথায় আঘাত নিয়ে কেন গেলাম ওদিকে জিজ্ঞেস করলে কোনো জবাব থাকবে না আমার কাছে। একই কথা আপনার বেলায়ও খাটে। পর ওদিকে 2বার গেছেন, 2বারই 2জন মানুষ খুন হয়েছে। 3য়বার যদি যান আর এড়াতে পারবেন না তাকে। তার প্রশ্নের ঠিক জবাব দিতেই হবে আপনাকে, অর্থাৎ বলে দিতে হবে ফর্মুলাটার কথা। তাছাড়া আমার বিশ্বাস যে কাসা কারাদনা থেকে বেরিয়ে আপনার সঙ্গে কথা বলার জন্যই আসবেন তিনি। সে সময় আপনার এখানে উপস্থিত থাকা দরকার। তাহলে যাচ্ছে কে? রবিনের প্রশ্ন। আমি? তুমি আর মুসা। একা আর কারো যাওয়া ঠিক হবে না। ভয়ঙ্কর খুনির আনাগোনা ওদিকে, কাউকে রেহাই দিচ্ছে না, দেখছো না? তবে আপাতত তোমরা গিয়ে কাসা কারাদনায় ঢুকবে না, বাইরে থেকে নজর রাখবে, দেখবে ভ্যালেন্তি কি করে। বেরিয়ে যদি পালানোর চেষ্টা করে, মুসা বলল, ব্রাজিলে চলে যায়। তা যেতে পারবে না, ওর নৌকাটা নষ্ট করে দিয়ে গেছে নেলসন। আর একটা নৌকা জোগাড় করতে হলে তাকে শহরে আসতেই হবে। মাথা খারাপ না হলে বনের ভেতর দিয়ে হেঁটে পালানোর কথাও কল্পনা করবে না। যদি শহরে আসে, একজন বসে বসে ওর বাড়ির দিকে চোখ রাখবে। বাড়িতে যদি কেউ আর না থাকে, পারলে ভেতরে ঢুকে খুঁজে বের করার চেষ্টা করবে ফর্মুলাটা, আর একজন পিছু নেবে। ঠিক আছে। উঠে দাঁড়ালো মুসা। রবিন, ওঠো। হাত তুলল কিশোর। শোনো, এক কাজ করো, কাপড় বদলে যাও। আমি আর ওমর ভাই সেদিন কিনেছি এখানকার পোশাক, সুবিধা হবে। রাস্তায় কেউ নজর দেবে না তোমাদের দিকে। ওমর ভাইয়েরটা লাগবে তোমার, আর আমারটা লাগবে রবিনের। কয়েক মিনিট পর ওপরতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে এলো মুসা আর রবিন। মুসাকে দেখে কারো চেনার সাধ্য নেই যে ও আমেরিকা থেকে এসেছে। স্থানীয় পোশাকে একেবারে এদেশি হয়ে গেছে। হেসে বলল ওমর, বাহ, তুমি তো ল্যানারও হয়ে গেছো হে।
গিয়ে কোনো গরুর খামারে চাকরি চাইলে এখন পেয়ে যাবে তুমি। হ্যাঁ, খেয়ে দেওয়ার কাজ নেই তো আমার, হেসে গিয়ে গরুর রাখাল হই। কিশোর, গেলাম। বাড়িটা খুঁজে বের করতে পারবে তো? দাঁড়াও দেখি এই দিই। রবিনের কাছ থেকে কাগজ কলম চেয়ে নিয়ে কিভাবে যেতে হবে নকশা একে বুঝিয়ে দিল কিশোর। কাগজটা নিয়ে উঠে দাঁড়ালো মোসা। রবিন, উঠো। কতক্ষণ পাহারা দেবো আমরা? জিজ্ঞেস করলো রবিন। দুপুর পর্যন্ত দাওগে, কিশোর বলল। তারপরও যদি না আসো ভাববো আটকে গেছো। আমি যাওয়ার চেষ্টা করব। ওমর ভাইয়ের আর কোনো মতে ওদিকে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, ইন্টেনডেন্টের দেখে ফেললে কৈফিয়তটা কি দেবো? সহজ, বনে ঢুকেছ বনের পশু পাখি দেখতে, অর্কিড খুঁজতে। আর কোনো প্রশ্ন? মাথা নাড়ল রবিন। খুব সাবধানে থাকবে, কিশোর বলল। হয়তো কোনো ঝুঁকি নিতে যাবে না, খবরদার। বেরিয়ে গেল দুজনে। দরজার দিক থেকে চোখ ফিরিয়ে ওমর জিজ্ঞেস করলো, বুকু এসেছিল? হ্যাঁ, ও বলল এদিন যে খুন হয়েছে সে কথা আপনি জানিয়েছেন ওকে। কিরকম দেখলে? মনের অবস্থা খুবই খারাপ, বারবার বলছিল এর জন্য শাস্তি ভোগ করতে হবে একজনকে। ভ্যালেন্টিকেই দোষ ছিল সে। ওর যুক্তি, ভ্যালেন্টি এদিতের দিকে হাত বাড়িয়ে ভ্যালেন্সিয়াকে উত্তেজিত করেছে বলেই খুন করেছে ভ্যালেন্সিয়া। সুতরাং শাস্তি যদি কারো পেতেই হয় ভ্যালেন্টিকেই পেতে হবে। গলা পর্যন্ত আগোয়ার দিয়ে এনতে গেলে ওর আর কোনো হুঁশ নেই। আটকে উঠল ওমর। সর্বনাশ, ওই বিষ গিলেছে। নীরবে মাথা ঝাঁকালো কিশোর। কতক্ষণ আগে এসেছিল জানতে চাইলো ওমর। এই তো আধ ঘন্টা আগে। কোথায় গেল? আজকে তো অর্কিড ভিলায় ফিরে যাওয়ার কথা। দাঁড়াও দেখে আসি। ঘোড়াটা যদি থাকে তাহলে বুঝবো শহরেই আছে, না থাকলে চলে গেছে। বেরিয়ে গেল ওমর। কয়েক মিনিট পর ফিরে এসে জানালো, আস্তা বলেই বাধা আছে ঘোড়াটা। চিন্তার কথা, কিশোর বলল। ও যে কি করে বসে কোনো ঠিক নেই। অত ভেবো না, বেশি গিলে হয়তো কোথাও পড়ে এখন নাক ডাকাচ্ছে। আগোয়ার দিয়ে এনতে গেলে বেশিক্ষণ সজাগ থাকা যায় না। না থাকলেই ভালো। আলোচনা আর এগোতে পারল না ওদের। ঘরে ঢুকলেন ইন্টেনডেন্টে, সঙ্গে সেনর আর মিজো। আবার দেখা হয়ে গেল সেনর। ওমরের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন ইন্টেনডেন্টে। ওদিকের কি খবর? কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো ওমর। এদিতের খুনিকে গ্রেফতার করা হয়েছে, এই কথা হোটেলের মালিক ভ্যালদেজকে জানাতে এসেছেন তিনি। যেহেতু তার এখানেই কাজ করতো মেয়েটা, তাই তার জানার অধিকার আছে। ভ্রুকুটি করলো ওমর। কে খুন করেছে? ভ্যালেন্সিয়া। বার লুজিয়ানোতে নাচে যে। খুনের কারণ প্রেম ঘটিত ঈর্ষা, আর কিছুই না। কি করে বুঝলেন যে সেই করেছে? ও স্বীকার করেছে, তবে প্রথম সূত্রটা আপনিই দিয়েছিলেন। খুনের পর একজন মেয়ে মানুষকে আপনি ছুটে যেতে দেখেছেন। আজ সকালে সেনর প্যাসিয়ানোর কাছে শুনলাম বাকিটা। উনি জানলেন কি করে? খুন করতে দেখেছেন? না, তবে তারও সন্দেহ হয়েছিল ভ্যালেন্সিয়াই খুনটা করেছে। সন্দেহের কারণ কি? কিশোর যে রাতে মাথায় আঘাত পেয়েছিল সে রাতে ভ্যালেন্সিয়া নাকি হুমকি দিয়েছিল এদিতকে খুন করবে সে। যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে ওটা ভ্যালেন্সিয়ার। ওর জামার হাতায়ও রক্তের দাগ লেগে আছে। সবচেয়ে বড় কথা, ও নিজ মুখেই সব স্বীকার করেছে। নিচে ছুটে চিমটি কাটছে আর ভাবছে কিশোর, কোথায় যেন একটা খটকা আছে। বকুর সঙ্গে ভাব দেখেছে এদিতের, সুতরাং ভ্যালেন্সিয়ার সঙ্গে তার প্রেম থাকার কথা নয়। ক্যাসা কারাদোনায় যেত নেহাত কাজের জন্যে। ঈর্ষাটা কেন জাগলো ভ্যালেন্সিয়ার? নিশ্চয়ই এটা ওর মাথায় ঢুকিয়েছে ভ্যালেন্টি। কিন্তু তার স্বার্থটা কি এতে? ইন্টেন্ডেন্ট থেকে প্রশ্ন করল, প্রেম ঘটিত ঈর্ষা বুঝলেন কি করে? সেনর প্যাসিয়ানো আর ভ্যালেন্সিয়া দুজনেই বলেছে। কি বলেছে? সেনর প্যাসিয়ানো বলেছেন তার দিকে নাকি খুব বেশি ঝুঁকে পড়েছিল এদিন। বারবার মানা করেও এড়াতে পারেননি। সেই কথা নাকি জানিয়েছেন তিনি ভ্যালেন্সিয়াকে, কারণ তিনি ওকেই ভালোবাসেন। সেনরের সঙ্গে এদিতের মেলামেশার ব্যাপারটা ভ্যালেন্সিয়ার চোখে পড়ে গিয়েছিল। কয়েকবার মানাও করেছে এদিতকে। এদিত নাকি ওকে বলেছে ওসব কিছু না, আসলে একটা বিশেষ কাজ করে দিচ্ছে সে সেনর প্যাসিয়ানোর। কাজটা কি গোপন রেখেছিল এদিত।
আর তাতেই সন্দেহ বেড়েছে ভ্যালেন্সিয়ার। তারপর সে রাতে গিয়ে তো প্যাসিয়ানোর বাড়িতে দুজনকেই বাগানে একসঙ্গে দেখে ফেলেছে। এরপর আর মাথা ঠিক রাখতে পারেনি ভ্যালেন্সিয়া, খুন করে বসেছে এদিতকে। আর্মিজো আর ইন্টেন্ডেন্টকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন ভ্যালদেজ। কিশোরের দিকে তাকালো ওমর, রাগে লাল হয়ে গেছে মুখ। কি বলে গেল শুনলে? শুনলাম তো। এই ভ্যালেন্টিটা মানুষ না। উফ, কত বড় শয়তান! নিজে বাঁচার জন্য একটা মেয়েকে খুন করালো, আর একজনকে ফাঁসিয়ে দিল খুনের দায়। এখন বুঝতে পারছি ভ্যালেন্সিয়াকে উস্কে দিয়ে ভ্যালেন্টি এদিতকে খুন করিয়েছে। যেই বুঝেছে এদিতকে আর বিশ্বাস করা যায় না, ওর জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ভ্যালেন্সিয়াও ঝামেলা পাকাচ্ছে, নিশ্চয়ই বিয়ে করতে চাপ দিচ্ছিল। দুজনকেই কায়দা করে সরিয়ে দিল। নিশ্চয়ই ওর ছদ্মবেশে লুকিয়ে থাকার কথা কোনোভাবে জেনে ফেলেছিল এদিত। ও অপরাধী বলে সন্দেহ করে বসেছিল, ব্ল্যাকমেল আরম্ভ করেছিল ভ্যালেন্টিকে। কায়দা করে ওর মুখ বন্ধ করে দিল চিরতরে। খুনের দায় আর একজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জেলে পাঠিয়ে ঝামেলা মুক্ত হলো। মাথা ধরল কিশোর। এক ঢিলে বহু পাখি মেরেছে সে। ইন্টেন্ডেন্ট থেকে কোনোভাবে বোঝাতে হবে সেটা। কি করে? কিছু বলতে গেলেই আমরা ফেসে যাব। ওই ফর্মুলাটার কথা বলতেই হবে। না হয় বললামই, কি হবে? আমার মনে হচ্ছে না যার বেশিক্ষণ কথা চেপে রাখা যাবে তার কাছে। আর দরকারই বা কি? যে ভয় পাচ্ছিলাম যে ফিসফাস কানাকানি হতে হতে ভ্যালেন্টির কানে চলে যাবে আমাদের আসার উদ্দেশ্য, ও ডুব দেবে, সে ভয় তো আর নেই। নেলসন একটা উপকার করেছে আমাদের, আটকে দিয়ে গেছে ইবলিসটাকে। পালানোর ইচ্ছে থাকলেও নৌকার অভাবে আর সহজে সেটা পারছে না সে। তা বটে, সব কথা বলে দিলেও মেয়েটাকে জেলখানা থেকে বাঁচানো যাবে না। তবে ওর শাস্তির পরিমাণ কিছুটা কমানো যেতে পারে। ইন্টেন্ডেন্ট থেকে এখন বলবো না, আরো পরে। আগে ফর্মুলাটা আমাদের হাতে আসুক।